এদিকে আওয়ামী লীগকে নিয়েই তারেকের বড় পরিকল্পনা। দিল্লিতে বসে ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা। শেখ হাসিনার দেশে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। তিন উপদেষ্টার নেতৃত্বে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন, পরে একটা আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবই যাবে শূন্য হাতে বাড়ি ফিরে। এদিকে রেজওয়ানা আদিলুর ফাউজুল গং এর ষড়যন্ত্রের বিস্ফোরক তথ্য ফাঁস। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আকেল জ্ঞান নাই? এই ঘটনার কিছুদিন পরেই শোনা গেল জনাব খলিলুর রহমান নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে দেশবাসী তো আশ্চর্যই, তার চেয়ে বেশি আশ্চর্য খোদ বিএনপির শীর্ষ নেতারাও। চারদিক থেকে প্রশ্নবান, খলিলুর রহমানের মধ্যে এমন কি দেখা গেল যার কারণে ইউনূস সরকারের এই আলোচিত উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে হলো তারেক রহমানকে? যা হোক, খলিলুর রহমানকে যে দেশ নিয়ে বারবার পেঁচানো হয়েছে গত 1.5 বছর, বিএনপির শপথের একদিন পরেই দেখা গেল সেই দেশের খোদ প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়ে বসলেন তারেক রহমানকে। এদিকে খেলা শুরু বাংলাদেশে। হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনের পর দিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের 26টি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দোয়া, মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দিয়েছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে জামাত ইসলামী চুপ থাকলেও এনসিপি বলছে বিএনপির গ্রিন সিগন্যাল থাকায় মাঠে নামছে আওয়ামী লীগ। এদিকে তারেকের নজরদারিতে সেনাপ্রধান। ওয়াকারকে ছেঁটে ফেলবে নতুন সরকার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন ও নাটকীয় মোড় নিল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। 2025 সালের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছে রাজপথের প্রধান শক্তি বিএনপি। যদিও দলের নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু একই মঞ্চে সংস্কার পরিষদের শপথ বর্জন করে তারা এক বিস্ফোরক রাজনৈতিক বার্তা দিলেন। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ আদেশ 2025 অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা পদাধিকার বলে সংবিধান সংস্কার পরিষদেরও সদস্য। এদিকে সংবিধান দ্বারা শেখ হাসিনায় বৈধ প্রধানমন্ত্রী, বর্তমান সরকার অবৈধ, বিস্ফোরক মন্তব্য করলেন নাহিদ ইসলাম। শেখ হাসিনায় দেশের বৈধ প্রধানমন্ত্রী, এই নির্বাচন বাতিলের ঘোষণা দিল রাষ্ট্রপতি। এদিকে তারেক রহমানের ভয়ে কাঁপছে সারা বাংলাদেশ। ক্ষমতায় এসে কঠিন অ্যাকশনে তারেক রহমান। রাতেই সেনাপ্রধানকে বহিষ্কার, ছাড় পাচ্ছে না সমন্বয়করাও। এদিকে পূর্ণমাত্রায় ফিরছে আওয়ামী লীগ। ট্রাম্পের শর্ত মেনেই প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ট্রাম্পের শর্তের মধ্যে অন্যতম শর্ত ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা। সেই লক্ষ্যেই তারেকের অ্যাকশন শুরু। খুব শীঘ্রই আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার হুঁশিয়ারি। মার্চেই দেশে ফিরছেন শেখ হাসিনা। বিস্ফোরক মন্তব্য করলেন তারেক রহমান। যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে, কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা না। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। এদিকে আওয়ামী লীগকে নিয়েই তারেকের বড় পরিকল্পনা। দিল্লিতে বসে ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা। শেখ হাসিনার দেশে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামী দিনে আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তারেক রহমান এই প্রথম যে তেমন ইঙ্গিত দিলেন তা নয়। নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও তাকে এই একই বিষয়ে বলতে শোনা যায়। তাকে কখনো প্রশ্ন করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাকে তিনি কিভাবে দেখছেন, বা আওয়ামী লীগ সুপ্রিমো হাসিনার দিল্লি অবস্থানকেই তিনি এবং তার দলীয় নেতৃত্ব কিভাবে দেখছে। এই সব প্রশ্নের তিনি একই রকম উত্তর দিয়েছেন। সেই সব উত্তরের মূল সুর তিনি চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসুক। ভোটারদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন। বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের উদ্দেশ্যেও। বার্তা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। বাংলাদেশের রাজনৈতিক মহল বলছে বিএনপির জন্য আওয়ামী লীগ বেশ নিরাপদ, আর জামায়াত ঠিক ততটাই ভয়ঙ্কর। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আর আওয়ামী লীগ ভিন্ন বিপরীত মেরুর রাজনৈতিক দল হলেও দুয়ের মধ্যে মিল কিন্তু এক জায়গায়। এই দুটি দল উগ্র ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেয় না। রাজনৈতিক বিশ্লেষকেরা নিশ্চিত ছিলেন বিএনপি ক্ষমতায় এলে তারা আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করে দেবে। গত চলতি বছর জানুয়ারিতে টাইম ম্যাগাজিন তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সরাসরি উত্তর দেননি, তবে বলেছেন রাজনীতিতে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণার তিনি পক্ষপাতী নন। তিনি এটা বিশ্বাস করেন না। এই বিষয়ে তার একটা স্পষ্ট অবস্থান রয়েছে। তারেক যা বলেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় কোনো দল নিষিদ্ধ নয়,
আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? 2024-এ ভয়াবহ রাজনৈতিক বিভক্তি এবং চাপের সময়ও দোর্দণ্ড প্রতাপে হাসনাতরা দাপিয়ে বেড়াচ্ছে, তখনও কিন্তু বিএনপি তার গণশক্তি নিয়ে বা তার আওয়াজ এবং সমর্থন নিয়ে আওয়ামী লীগকে 48 ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করে ফেলার দাবির সঙ্গে সহমত পোষণ করেনি। বিএনপি তাদের অবস্থান পরিষ্কার ছিল। এমনকি 75-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রেসিডেন্ট জিয়ার ভয়াবহ প্রতিকূল পরিবেশেই কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়। প্রেসিডেন্ট জিয়ার আমলেই স্বাধীনতা যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী ছাত্র শিবির রাজনীতিতে ফিরে আসার অনুমোদন পায়। এমনকি গোলাম আজমের মতো বিতর্কিত ব্যক্তিত্বকে পর্যন্ত রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করে দেওয়া হয়। এই আদর্শিক অবস্থান কিন্তু জিয়ার আমল থেকেই, অর্থাৎ বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। সকল মত ও পথের ব্যক্তিকে তারা রাজনীতি করতে দেয়। আওয়ামী প্রসঙ্গে তারেক রহমানের অবস্থান সেই দৃষ্টিভঙ্গিতে দেখলে একেবারেই ব্যতিক্রমী নয়। তারেক রহমান জানেন 2024-এর অগস্ট থেকে 25-এর ডিসেম্বরের তার পা রাখার আগে পর্যন্ত তার দলকে মাইনাস করে ফেলার একটা সর্বাত্মক চেষ্টা চলে। রাজপথে তো বলা হচ্ছিল ফ্যাসবাদ বিদায় করেছি, এবার চাঁদাবাজকে বিদায় করব। চাঁদাবাজ মানে বোঝানো হয়েছে বিএনপিকে। হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, তারেক রহমানকেও দেশে ফিরতে দেওয়া হবে না। বিএনপিকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। ভোটের আগের দিন পর্যন্ত এই ধরনের প্রচার চালানো হয়েছে। সেই অবস্থায় তারেক রহমান জানেন 2007 থেকে যে বিএনপিকে কেন্দ্র করে যে একটা মাইনাস প্রক্রিয়া চলছে, তাতে বহু পক্ষকে বুঝিয়ে তাকে রীতিমতো একরকমের সমঝোতায় আসতে হয়েছে। বার্তা দিতে হয়েছে তার আমলে বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ কী হবে। আর টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তারেক পরিষ্কার বলেছেন তিনি চাইছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আইনের শাসন। এদিকে খেলা শুরু বাংলাদেশে। হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস। সময়ের আগেই পদ্মাপাড়ে জানান দিচ্ছেন ঋতুরাজ। হাওয়া আজ সেখানে রঙিন। তারেকের সিংহাসনে আসীন হওয়ার পর থেকেই পদ্মাপাড়ে বইতে শুরু করে এক বদলের হাওয়া। যে রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন হয়েছিল, সেই আওয়ামী লীগের বন্ধ থাকা একের পর এক পার্টি অফিস খোলা হচ্ছে। কোনো জায়গায় খোলার পর হামলা হলে দ্রুত সেখানে পৌঁছে যাচ্ছে পুলিশ। দুষ্কৃতীদের তারা গ্রেপ্তার করছে। নেওয়া হচ্ছে আইনানুগ পদক্ষেপ। নওগাঁ, খুলনা সহ বিভিন্ন জায়গায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। গণমাধ্যম বলছে বাংলাদেশের 9টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এটা একটা বড় খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে নওগাঁ নিয়ে এখনও পর্যন্ত মোট 10টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের রাজনীতি কি উন্মুক্ত হচ্ছে? আবার অনেকে প্রশ্ন করছেন, অন্তর্বর্তী সরকারের দিয়ে যাওয়া ওই দলের ওপর নিষেধাজ্ঞা এখনও কি বহাল রয়েছে, নাকি সেগুলি বাতিল হয়ে গিয়েছে? 9টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর দিচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা সমকাল। যেসব জায়গায় দলের কার্যালয় খোলা হয়েছে সেই সব জায়গাগুলি হল নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দলীয় কার্যালয়। দরজায় দেওয়া তালা ভেঙে নেতাকর্মীরা প্রবেশ করেন। কর্মীরা দলীয় পতাকা উত্তোলন করেন। মুজিবের প্রতিকৃতিতে দেন মালা। শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনাও ঘটেছে। সোমবার 4 জেলা, রবিবার 6 জেলায় নেতাকর্মীদের উপস্থিতি থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। 2024-এর হাসিনা সরকারের পতনের পর এই প্রথম আওয়ামী লীগের বন্ধ থাকা একের পর এক কার্যালয় খোলা শুরু হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের 80টির বেশি কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। নোয়াখালী জেলার প্রধান ফটকের কাছে আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে কর্মীরা প্রবেশ করেন, ঘর পরিষ্কার করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা মালা পরান। ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। বরগুনা এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেন দলের কর্মীরা। বুধবার শের-এ বাংলায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলেন আওয়ামী লীগের কর্মীরা। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম বলেন, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। অর্থাৎ কারা আওয়ামী লীগের কার্যালয় খুলছে বা খোলার চেষ্টা করছে তাদের দিকে তারা নজর রাখছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর দিনই পঞ্চগড় সদরে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের তালা খুলে ঢুকে পড়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। তারা সেখানে স্লোগান দেন। সেখানে সেই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ খান। তবে পরে ওই অফিসে তালা মারা হয়। এই প্রসঙ্গে আবু দাউদ বলেন, ওটা আওয়ামী লীগের অফিস ছিল না, স্থানীয় বণিক সমিতির অফিস। কিন্তু স্থানীয় জামায়াত নেতারা অফিসটি দখল করে ভাড়া দেয়। নির্বাচনের পরদিন তাকে জানালে তিনি ওই বাড়ি দখলমুক্ত করেন। পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা হয় 16 ফেব্রুয়ারি সকালে। অফিস খোলার পর সেখানে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ একটি কার্যক্রম গ্রহণ করা হয়। একই দিনে খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটে আওয়ামী লীগের অফিসও খোলা হয়েছে। এ নিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খুলনা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ অভিযোগ করে বলেন, বিএনপি ছত্রছায়ায় আওয়ামী লীগ ফিরে আসতে চাইছে। তারা নির্বাচনে আওয়ামী লীগকে কাজে লাগিয়েছে, এখন তারা তার প্রতিদান নিচ্ছে। তবে তারা সফল হবে না, তাদের প্রতিরোধ করা হবে। এদিকে তারেকের নজরদারিতে সেনাপ্রধান ওয়াকারকে ছেঁটে ফেলবে নতুন সরকার। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকটাই ডু অর ডাই সিচুয়েশন।
বাংলাদেশের রাজনৈতিক মহল উত্তরপাড়ায় শোনা যাচ্ছে সেনাপ্রধান স্বেচ্ছায় না সরলে তাকে সরিয়ে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে নানা খবর ভেসে বেড়াচ্ছে। কিন্তু হঠাৎ করে সেনাপ্রধানের অকাল বোধন নিয়ে চর্চা শুরু হয়ে গেল। এর একমাত্র কারণ কি জাতীয় রাজনীতির পট পরিবর্তন, নাকি ভিতরে কোনো এক খেলা চলছে? বিএনপি কেন জামাত ঘরানার সামরিক সেনা কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়াতে চাইছেন? বাহিনীর ওপর এর কতটা প্রভাব পড়বে? ভিতরে কি তবে বড় ধরনের রদবদল আসন্ন? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে স্পর্শকাতর আলোচনা হয়ে দাঁড়িয়েছে এখন সেনা নেতৃত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা সংলাপ। রাজনৈতিক মহলে একটি জোরালো গুঞ্জন শুরু হয়েছে বর্তমান সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কেউ বলছেন এটি স্রেফ গুঞ্জন, আবার কেউ বলছেন পর্দার আড়ালে প্রস্তুতি চূড়ান্ত। সেনাপ্রধান ওয়াকার আওয়ামী লীগ শাসনামলে নিয়োগপ্রাপ্ত এক ব্যক্তি। ২৪ জুনে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আর ওই বছর আগস্টে হাসিনা সরকারের পতন ঘটেছে। সরকার পতনের পর থেকে তার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে যে তিনি আসলে জামাতপন্থী। আওয়ামী লীগ এবং জামাত ক্ষমতায় নেই, তবে জামাত এবারে নির্বাচনে প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। বিএনপি এখন ক্ষমতায়। প্রশ্ন হচ্ছে এখন সেনাপ্রধানের কি হবে? কারণ বাংলাদেশে ক্ষমতায় যে দলটি থাকে তার একটা সূক্ষ্ম প্রভাব থাকে সব ক্ষেত্রেই। সে দেশের রাজনৈতিক মহলের মত তেমনই। গুঞ্জনের সূত্রপাত কোথায়? সাধারণত কোনো সেনাপ্রধানকে তার পদ থেকে বরখাস্ত করার পিছনের কারণ থাকে তার পেশাগত ত্রুটি, কিন্তু এখানে রাজনীতির একটি বড় যোগসূত্র খোঁজা হচ্ছে। বর্তমান সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের মতাদর্শের একটি সংশ্লিষ্টতা রয়েছে। এটা শুনতে কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াত একসময় ঘনিষ্ঠ মিত্র থাকলেও এখন তারা কিন্তু একে অপরের রাজনৈতিক শত্রু। তাদের মধ্যে একটি দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে। জামায়াত এখন বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিজেদের তৈরি করেছে। ফলে বিএনপি সরকার যদি মনে করে সামরিক এবং বেসামরিক প্রশাসনের উচ্চ পদে জামায়াত ঘরানার কেউ আছেন, তাহলে তাদের ওপর যে কোনো ধরনের শাস্তির খাড়া নেমে আসতে পারে। তাদের ওপর নজরদারি চালিয়ে যাওয়া বা তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়াটা কোনো ব্যতিক্রমী ঘটনা হবে না। সামরিক বিশেষজ্ঞদের মতে সেনাপ্রধানের পদটি শুধুমাত্র একটি চাকরি নয়, এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি। যদি হঠাৎ করে এই পদে পরিবর্তন আনা হয়, সেক্ষেত্রে তার প্রভাব পড়ে চেইন অফ কমান্ডে। বিএনপি সরকারের চ্যালেঞ্জ হল সেনাবাহিনীর ভিতর থেকে পূর্ববর্তী সরকারের প্রভাব বা রেশ মুছে ফেলা। বিএনপি চাইবে সেনাপ্রধান পদে এমন একজনকে আনবে যিনি বিএনপিপন্থী হবেন। এই পরিবর্তন রাজনৈতিক কারণে হলে সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য কতটুকু ইতিবাচক হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? এই ঘটনার কিছুদিন পরেই শোনা গেল জনাব খলিলুর রহমান নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে দেশবাসী তো আশ্চর্যই, তার চেয়ে বেশি আশ্চর্য খোদ বিএনপির শীর্ষ নেতারাও। চারদিক থেকে প্রশ্নবান, খলিলুর রহমানের মধ্যে এমন কি দেখা গেল যার কারণে ইউনূস সরকারের এই আলোচিত উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে হলো তারেক রহমানকে? যা হোক, খলিলুর রহমানকে যে দেশ নিয়ে বারবার পেঁচানো হয়েছে গত 1.5 বছর, বিএনপির শপথের একদিন পরেই দেখা গেল সেই দেশের খোদ প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়ে বসলেন তারেক রহমানকে। ক্ষমতার চেয়ারে বসে মার্কিন প্রেসিডেন্টের নিজ হাতে সই করা শুভেচ্ছা পাওয়া চারটিখানি কথা নয়। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো নেতা এমন শুভেচ্ছা পেলে বলতে যেতেন। কিন্তু বিএনপি মনে হয় এই ঘটনায় বেশি খুশি হতে পারছে না, কারণ এই 2 দিনেই বড় প্রশ্ন উঠে গেছে নতুন সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে। পুরো মন্ত্রিসভা নয় বটে, তবে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে আলাপ শুরু হয়েছে তাতে আবার কান না দিয়ে উপায় নেই আমজনতার। প্রশ্ন উঠছে, খলিলুর রহমানকেই কেন লাগলো বিএনপির? দলটিতে বা দেশে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো কোনো লোক খুঁজে পেলেন না তারেক রহমান? বিএনপির জন্য কেন এত গুরুত্বপূর্ণ আসলে খলিলুর রহমান? মূল বিশ্লেষণে যাওয়ার আগে কিছু পেছনে ঘুরে আসি চলেন। নেট্রো নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান খলিলুর রহমান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাজির করেছেন। খলিলুর রহমান সম্পর্কে তিনি যা বলেছেন তাতে রহস্যের সমাধান অনেকটাই হয়ে যাওয়ার কথা। নাজমুল আহসান যা বলছেন তার সারমর্ম হল, খলিলুর রহমান জীবনে 2 বার এমন রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন যেগুলো শেষ পর্যন্ত বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করেছে। 2001 সালে তিনি ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব, যার তত্ত্বাবধানে হওয়া নির্বাচনে বিএনপি বড় ধরনের জয় পায়। সেই সময় থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তার গভীর সম্পর্ক এবং বিশ্বস্ততা তৈরি হয়। বছরের পর বছর ধরে তিনি নীরবে সেই সম্পর্কগুলো বজায় রেখেছেন। 2 দশকেরও বেশি সময় পর আবারও এক সংকটময় মুহূর্তে ইউনূস সরকারের হাত ধরে তার আবির্ভাব ঘটে। গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সম্পর্কের চরম অবনতি ঘটে, তখন খলিলুর রহমানই লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের মধ্যস্থতা করেন। ওই বৈঠকেই মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হন। বৈঠকের আগে 2 পক্ষের মতপার্থক্য কমানোর জন্য খলিলুর রহমান ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছিলেন। ইউনূস প্রশাসনের ভেতরে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং উদ্যোগী কর্মকর্তা হিসেবে খলিলুর রহমান পরিচিতি পান। রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেও তিনি কেবল মানবিক বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ভারত থেকে আসা কথিত অপপ্রচারের ঢেউ মোকাবেলায় তিনি এক কূটনীতিককে দিয়ে একটি কৌশলগত প্রস্তাবনা তৈরি করিয়েছিলেন। তার কর্মতৎপরতা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছায়াকে ম্লান করে দিয়েছিল। তৌহিদ হোসেন যখন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, খলিলুর রহমান তখন বার্মিজ আরাকান আর্মির কমান্ডার থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত নিজের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।
ওয়াশিংটনে এক সফরে খলিলুর রহমান হোয়াইট হাউসে ইলন মাস্কের সাথে দেখা করেন। এরপর তিনি ইউনুসকে বাংলাদেশের স্টারলিংকের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন দ্রুত করার ব্যাপারে রাজি করান। ধারণা করা হয় ট্রাম্প বলয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরির লক্ষ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি বাণিজ্য সংক্রান্ত এক সরকারি বিবৃতিতে শেষ মুহূর্তে একটি লাইন জুড়ে দেন, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজায় সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। এছাড়া মার্কিন তুলা আমদানির শর্তে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকে শুল্কমুক্ত করার একটি ধারা নিশ্চিত করতে তিনি বড় ভূমিকা রাখেন। জাতিসংঘের সাবেক এই কর্মকর্তা গত বছরের এপ্রিলে জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় আনার পেছনে মূল কারিগর ছিলেন। তিনি রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সাথে সরাসরি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিলেন। এক মাস পর ব্যাংককে তিনি কৌশল পরিবর্তন করে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের সাথে দেখা করেন। খলিলুর রহমান সেখানে দর কষাকষির সুযোগটি বুঝতে পারেন এবং মিয়ানমারের মন্ত্রীকে জনসম্মুখে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করতে বাধ্য করেন। একই সম্মেলনে তিনি ভারতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে যোগাযোগের পথও প্রশস্ত করেন। খলিলুরের উপর ইউনুসের নির্ভরশীলতা নাকি মাঝে মাঝে প্রশ্রয়ের পর্যায়ে চলে যেত। একসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, ইউনুস সেই দপ্তরটিও খলিলুরকে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে জামায়াতে ইসলামের আপত্তির মুখে শেষ পর্যন্ত ইউনুস পিছু হাঁটেন। এই ঘটনাটি বিএনপির ভেতরে খলিলুর রহমানের অবস্থান আরো মজবুত করেছে। যে দলটি একসময় তার বিদেশি নাগরিকত্ব এবং বাইরের শক্তির প্রতি আনুগত্যের দোহাই দিয়ে তার পদত্যাগ দাবি করেছিল, আজ তারাই তাকে পররাষ্ট্রমন্ত্রী পদে উন্নীত করেছে। তিনি এমন একজনকে নিজের পাশে রাখছেন যিনি অস্থিতিশীল মার্কিন প্রশাসনের অলিগলি চেনেন এবং সম্ভবত এর মাধ্যমে তিনি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের স্বাধীন অবস্থানের জানানো দিচ্ছেন। অর্থাৎ বিএনপির সাথে খলিলুর রহমানের সম্পর্ক বেশ পুরনো এবং দলটির উপকারী বন্ধুও তিনি। তারেক রহমান হয়তো সেই সম্পর্কে আস্থাও রেখেছেন, কিন্তু তাতে আলোচনা কিন্তু থামছে না। উল্টো ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তা যেন আলাপে আরো ঘি ঢেলে দিয়েছে। বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ দলটির নেতাকর্মীরাই অবাক হয়েছেন, যেটি আগেই উল্লেখ করেছিলাম। এর সমালোচনা করেছে বিরোধী দল। বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর এবং অস্বস্তিকর হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। নির্বাচিত এই সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানের নাম আলোচনায় আসে একেবারে শেষ মুহূর্তে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন খলিলুর রহমান যে মন্ত্রী হচ্ছেন তা তাদের ধারণাতেই ছিল না। অথচ অন্তর্বর্তী সরকারের সময় এই খলিলুর রহমানের নাগরিকত্ব এবং তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি সবচেয়ে বেশি সোচ্চার ছিল। খলিলুর রহমান অবশ্য এই বিতর্কের জবাবে বলেছেন তিনি জোর করে মন্ত্রিসভায় যাননি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন তাকেই বেছে নেওয়া হলো? বিএনপির শীর্ষ পর্যায় থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে বর্তমান জটিল ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য তার মতো একজন পেশাদার এবং দক্ষ কূটনীতিক প্রয়োজন। তবে নেপথ্যের গল্প বলছে ভিন্ন কথা। গত বছরের জুন মাসে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল সেখানে খলিলুর রহমান উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের মাধ্যমে তিনি বিএনপির সঙ্গে পুরনো সম্পর্ক ঝালাই করে নেন। অনেকে মনে করছেন অন্তর্বর্তী সরকারের থেকেই তিনি নির্বাচনের পথ প্রশস্ত করার ক্ষেত্রে বিএনপির অনুকূলে ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্রের সাথে গত 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি নিয়েও ব্যাপক বিতর্ক রয়েছে। অনেকে মনে করছেন এই চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে এবং এটি সরাসরি চীনকে টার্গেট করে করা হয়েছে। এই চুক্তির পেছনেও খলিলুর রহমানের ভূমিকা ছিল প্রধান। ফলে অনেকের আশঙ্কা খলিলুর রহমানের মাধ্যমে বিএনপির পররাষ্ট্রনীতি হয়তো এক দেশকেন্দ্রিক হয়ে পড়বে এবং সরাসরি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে ঢুকে যাবে দেশ। বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দিতে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদেরই কেউ কেউ সক্রিয় ভূমিকা রাখছেন, এমন সন্দেহ, এমন কানাঘুষো, এমন জল্পনা যখন মাসের পর মাস ধরে ছিল এবং বিএনপির রাজনীতিবিদ, বিএনপি সংশ্লিষ্ট বুদ্ধিজীবীদের একটা অংশ তো বটেই, এমনকি হাদির হত্যাকাণ্ডের পর হাদির পরিবারের সদস্যরা, তার ভাই জনসভায় দাঁড়িয়ে বলেছেন উপদেষ্টাদের কেউ কেউ এই হত্যাকাণ্ডে জড়িত। হাদির হত্যাকাণ্ডের পর যে ভয়াবহ হামলার ঘটনা ঘটলো, প্রথম আলো ডেইলি স্টারে, তারপর নিউ এইজ সম্পাদক নুরুল কবির বলেছেন যে উপদেষ্টাদের কারো কারো জ্ঞাতসারে তারা জানতেন, এরপরেও সরকারই এমন ভাঙচুর, এমন অগ্নিকাণ্ড ঘন্টার পর ঘন্টা ঘটতে দিয়েছে। এসব বলবার পরেও কারা ঠিক এই ঘটনাগুলো ঘটিয়ে আসছিল তার সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই ইউনূস সরকার যতদিন ক্ষমতায় ততদিন বাংলাদেশের সংবাদ মাধ্যম মুখ খোলেনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন কোনো প্রতিবেদন ছাপেনি, কিন্তু এই সাহস প্রথম করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন। তারা সরাসরি লিখছে যে 3 জন উপদেষ্টা সক্রিয় ছিলেন ক্ষমতা ধরে রাখতে, কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর প্রতিবেদনটি যেভাবে লেখা হয়েছে তাতে মনে হচ্ছে এই বিস্ফোরক তথ্যে ঠাসা প্রতিবেদনটি হয়তো কয়েক পর্বে তারা ছাপবেন, এই পরিকল্পনার অন্যান্য অংশও তারা জানাবেন, কিন্তু প্রথম যে দফা তারা ছেপেছেন সেখানে তারা স্পষ্ট বলেছেন 3 জন উপদেষ্টা সক্রিয়ভাবে বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দিতে কাজ করছিলেন এবং এমন ভাবে তারা ইউনূস প্রশাসনকে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চেপে বসেছিলেন, তিনি এদের কথার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে আর পারছিলেন না। 3 জন উপদেষ্টার বাইরে আরো একজনের কথাও তারা বলেছেন। মানবজমিন পত্রিকা কিন্তু 3 জনের নাম সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু যেসব সূত্র তারা ধরিয়ে দিয়েছে তার মাধ্যমে যেমন তারা সেই 3 উপদেষ্টা তা স্পষ্ট হয়ে ওঠে, তেমনি মানবজমিন সূত্রে, রাজনীতিবিদদের সূত্রে, বিভিন্ন সূত্র মিলিয়ে এই 3টি নাম সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায় এই প্রতিবেদনটি পাঠ করলে। এই প্রতিবেদনের চতুর্থ একজনের কথাও একেবারে দ্বিতীয় লাইনেই আছে। প্রতিবেদনটি শুরুই হয়েছে, অন্তর্বর্তী সরকারের অন্তত 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। তারা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং ফাজলুল কবির খান। এছাড়াও অন্য একজন উপদেষ্টা ছিলেন অবশ্য সুবিধাবাদী ভূমিকায়, দুপক্ষকেই খুশি রেখে সময়টা কাটিয়েছেন, তিনি বরাবরই অস্থির। এই বিষয়ে তো আমি আপনাদেরকে অসংখ্যবার বলেছি, বিশেষ করে খালেদা জিয়ার জানাজার পর যে ভীষণভাবে অস্থির হয়ে উঠেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পুরো 18 মাসই তার কেটেছে দুপক্ষকে, বিএনপি জামাত এই দুপক্ষকেই খুশি রাখতে, এবং এখন এই শেষ সময়েও তিনি যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে যাতে ক্ষমতায় লটকে যেতে পারেন সে বিষয়ে ভীষণভাবে তৎপর হয়ে উঠেছেন। কিন্তু ওই 3 উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটাকে
বিলম্বিত করে দেওয়া। মানব জমিন লিখছে যে এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মক সন্ত্রাস, মানে লাইনে লাইনে গা শিউরে ওঠার মতো বিস্ফোরক তথ্য আছে মানব জমিনের এই খবরে। আর যদি মেলান এই ব্যক্তিদের সঙ্গে এদের কর্মকাণ্ডকে, তাহলে সম্ভবত এই প্রতিবেদনটি পাঠ আরো একটা গুরুতর অনুভূতি দেবে যে কাউকে। মানব জমিন বলছে তারা কৌশলের অংশ হিসেবে, মানে এই তিনজন উপদেষ্টা কৌশলের অংশ হিসেবে মক সন্ত্রাসকে উস্কে দিতে শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস চিন্তা ভাবনা করছিলেন। মানব জমিন বলছেন পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। সেটা একটা বিস্ময় বটেই, মানে সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান ছুড়ে ফেলা, নতুন বন্দোবস্ত, এসব তো আমাদের সিলেবাসে পড়ে এলো। এরপর মানব জমিন বলছে এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল, এমনটাই বলা হচ্ছে। তিন উপদেষ্টার চাপের কারণে দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনূস। তাদের যুক্তি ছিল নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হয়ে পড়বে। এসব যুক্তির পেছনে তাদের বিশেষ মতলব ছিল, তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। মানব জমিন স্পষ্টত লিখছে যে এই তিন উপদেষ্টা মিলে নির্বাচনের দিন পর্যন্ত বিশেষ বিশেষ আসনে কি করে তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনবেন সে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যার দিক থেকে, মানে ভোটের দিন সন্ধ্যার দিকে গিয়ে অবশেষে তারা এক রকমের হাল ছেড়ে দেন, অনুমান করতে শুরু করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নির্বাচন নিয়ে কোনো খেলা তাদের বিপদ ডেকে আনবে। তাই তারা প্ল্যান 2 বাস্তবায়ন থেকে বিরত থাকেন। কি ছিল তাদের পরিকল্পনা, এই লাইনটি দিয়ে মানব জমিন তাদের প্রতিবেদন শেষ করেছে। তার মানে প্ল্যান 2 কি ছিল সে বিষয়ে নিশ্চয়ই মানব জমিন আমাদের জানাবে। কিন্তু এই তিন উপদেষ্টা যে কি খেলা খেলছিলেন সেটাতে বিএনপির পূর্ণাঙ্গ নজর ছিল, বিএনপি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিল এবং নজর রাখছিল, সেটা পরিষ্কারভাবে মানব জমিন লিখেছে। কারণ মানব জমিন বলছে এই তিন উপদেষ্টা মানে বিদেশি বিভিন্ন দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদেরকেও এই ভয় দেখিয়ে যাচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেলেই নির্বাচনে একটা বিশেষ শক্তির উত্থান ঘটবে, এবং যেহেতু ওই বিশেষ শক্তির উত্থানে কোনো বিদেশি শক্তি আগ্রহী নয় বাংলাদেশে, সে কারণে তারা ধারণা করছিল যে যত তারা ভয় দেখাবে তত নির্বাচনটা পিছিয়ে যাবে, এবং সেটা বলেই তারা নির্বাচনটি ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনের পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের 26টি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দোয়া, মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দিয়েছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে জামাত ইসলামী চুপ থাকলেও এনসিপি বলছে বিএনপির গ্রিন সিগন্যাল থাকায় মাঠে নামছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো সরকারি দল বিএনপি কি ভাবছে? কিছু জায়গায় আওয়ামী লীগের তৎপরতা স্থানীয় ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের বাধার মুখে পড়লেও কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। আবার আওয়ামী লীগের দুজন সাবেক এমপি সহ বেশ কয়েকজন নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপির একাধিক সূত্র বলছে নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে আনার জন্য মাঠ পর্যায়ে অনানুষ্ঠানিক সহনশীলতার একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন সামনে স্থানীয় সরকার নির্বাচনের আগে বিএনপিকে আওয়ামী লীগের ব্যাপারে একটি সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে, সে ইঙ্গিত দিয়ে রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার জামাত ইসলামের একটি অংশ মনে করে স্থানীয় সরকার নির্বাচনের আগে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে না গিয়ে কৌশলগত অবস্থান নিতে চায়। প্রশ্ন হলো নির্বাহী আদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে গেছে সেটি কোন প্রক্রিয়ায় তুলে নেবে সরকার? সরকার একটি সূত্র বলছে এক্ষেত্রে 3টি বিকল্পের কথা ভাবছে সরকার। 3টির মধ্যে দ্বিতীয় বিকল্পের পথে হাঁটলে মার্চের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যেতে পারে। এই বিকল্পগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে আইন মন্ত্রণালয়। আবার মার্চ পর্যায়ে আওয়ামী লীগের অবস্থান ও দলটি নিষেধাজ্ঞা তুলে দিলে এর প্রভাব কি হতে পারে তা নিয়ে রিপোর্ট তৈরি করতে কাজ করছে দুটি গোয়েন্দা সংস্থা।